তাহলে আজকে হবে বিজনেস স্ট্যাটিস্টিক্স প্রথম অধ্যায় দ্বিতীয় ফরম্যাট গ্রাফিক্যাল প্রেজেন্টেশন ডাটা। এখানে আমাদের 6টা গ্রাফ শিখতে হবে। এক নম্বর হলো পাই চার্ট, বৃত্ত তালিকা, গোল, একটা বৃত্তের পরিধি 360 ডিগ্রি, 360 ডিগ্রির মধ্যে সব মানগুলো দেখাবো। এরপরে হিস্টোগ্রাম, আয়তলেখ, বার ডায়াগ্রাম, দণ্ডচিত্র, ফ্রিকোয়েন্সি, পলিগন, ফ্রিকোয়েন্সি কার্ভ, ফ্রিকোয়েন্সি একটা পলিগন একটা কার্ভ, গণসংখ্যা বহুভুজ হচ্ছে পলিগন, আর কার্ভ হচ্ছে গণসংখ্যা রেখা। অজীব কার্ভ, অজীব রেখা, লেস দ্যান অজীব, মোর দ্যান অজীব, দুইটা। ব্যাস, এই 6টার ভিতরেই আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। এর বাইরেও কিন্তু আরো অনেক লেখচিত্র আছে যেগুলো আমি এখানে নিচে দিছি, কিন্তু আমি এই প্রশ্নের এখানে নিয়ে আসিনি, ওটা নিচে আছে। সাবডিভাইডেড বার ডায়াগ্রাম, এরকম অনেকগুলো আছে, সেগুলো আসে না, লাগেও না। তো প্রথমে একটা শেখাবো পাই চার্ট। পাই চার্ট মানে কি? বৃত্ত তালিকা। একটা বৃত্তের পরিধি 360 ডিগ্রি, এই ডিগ্রিতে রূপান্তর করে একটা সুন্দর ছক করব, বৃত্ত অঙ্কন করব। সেটা পাই চার্টের করার জন্য আমাদেরকে পাই টেবিল করতে হবে। স্যার, রুবেল একটা মেসেজ দিল যে ও অ্যাড হইতে পারতেছে না, রিকোয়েস্ট মেবি দিছে, একটু চেক করেন তো। তাই নাকি? হইছে স্যার, অ্যাড হইছে। অ্যাড হয়েছে। পারভিন, হিমেল আপনার হিমেল মাইকটা অফ রাখেন, পারভিন, সাউন্ড আসতেছে। পাবেল বন্ধ রাখতে হবে। আমি বন্ধ করে দিলাম, আর অন করে না, আমি বন্ধ করেছি। দেখেন, পাই চার্ট হচ্ছে বৃত্ত তালিকা। এখন বৃত্তের একটা টেবিল তৈরি করতে হবে। এখানে বলছে ড্র এ পাই চার্ট ফ্রম দ্য ফলোয়িং ডাটা। নিচের এই তথ্যগুলো দিয়ে একটা বৃত্ত অঙ্কন করো, যেখানে মানগুলো দেখাবে, কম্পাস দিয়ে মেপে মেপে দেখাতে হবে। কস্ট অফ ম্যাটেরিয়াল 40,000 টাকা, কস্ট অফ লেবার 30,000 টাকা, ডিরেক্ট এক্সপেন্সেস ম্যানুফ্যাকচার 10,000 টাকা, ফ্যাক্টরি ওভারহেড 15,000 টাকা, আর মিসেলিনিয়াস এক্সপেন্স দেওয়া রয়েছে 5,000 টাকা। পাই টেবিল তৈরি হবে। প্রথমে এই মানগুলো, হিসেব নামগুলো সব লিখবে, লিখে কত আসছে, 1 লক্ষ আসছে টোটাল। নিয়ম হচ্ছে, আমরা কিন্তু পরিমাপগুলো 3ভাবে দেখাতে পারি। একটা হচ্ছে দশমিকে দেখানো যায়, একটা শতকরায় দেখানো যায়, আর একটা হলো ডিগ্রিতে দেখানো যায়। যেমন আমি 1 লক্ষ দিয়ে যদি 40,000কে ভাগ করি, তাহলে দশমিক পয়েন্ট 40 চলে আসবে, কিন্তু পয়েন্ট 40, এটাও কিন্তু এটা পরিমাপ। এখন 40,000কে 1 লক্ষ দিয়ে ভাগ করার পরে যদি এটাকে আবার 100 দিয়ে গুণ করি, তাহলে 40% আসবে, শতকরাই আসবে, পার্সেন্টেজ। আর যদি এটা 360 দিয়ে গুণ করি, তাহলে ডিগ্রি আসবে। যেহেতু আমরা পাই চার্ট করবো, তা আমাদের 360 দিয়ে গুণ করতে হবে। তো সে নিয়ম অনুযায়ী করলাম যে 40,000 ভাগ 1 লক্ষ গুণ 360 ডিগ্রি। 360 ডিগ্রির মধ্যে এর জায়গা কতটুকু আছে? 144 ডিগ্রি জায়গা ম্যাটেরিয়াল দখল করে নিয়ে আছে, এটা বের হয়েছে। এরপরে আসি লেবার 30,000 টাকা। 30,000 টাকাকে ভাগ করিলাম 1 লক্ষ দিয়ে, গুণ করিলাম 360 দিয়ে, এতে 108 ডিগ্রি বের হলো। তারপরেটা আসছে ডিরেক্ট এক্সপেন্সেস ম্যানুফ্যাকচারিং। 10,000 টাকাকে 1 লক্ষ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলাম, না 360 ডিগ্রি দিয়ে গুণ করলাম, এতে আসলো 36 ডিগ্রি, আর 100 দিয়ে গুণ করলে তো পার্সেন্টেজ হয়ে যাবে। এরপরে ফ্যাক্টরি ওভারহেড 15,000 টাকাকে 1 লক্ষ দিয়ে ভাগ করে 160 দিয়ে গুণ করেছি 360 দিয়ে, এতে আসছে 54 ডিগ্রি। তারপরে 5,000কে ভাগ করলাম 1 লক্ষ দিয়ে। বুঝতে পারছি সবাই? হ্যাঁ স্যার। এখন আমরা যে ডিগ্রিগুলো বের করেছি, এগুলো আমরা একটু উপস্থাপন করবো এটা হোয়াইট পেপারে। এটার জন্য গ্রাফ পেপার লাগবে না, এই পাই চার্টের জন্য হোয়াইট পেপার নিলাম, নিয়ে একটা সাদার এক পাশে 180 ডিগ্রি, আর এক পাশে 180 ডিগ্রি। তো সাদা দিয়েই গোল করে নেওয়া যায়, কম পয়সার দরকার হয় না। এবার সাদা বসালাম ঠিক এই বরাবর, মাঝ বরাবর সাদা বসাই, ডাইনের পাশে গণনা করতে থাকলাম। দেখলাম 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 110, 120, 130, 140, এর পরে 144।
এগুলো ওই গ্রাফে ওই এর উপরে সাদার উপরে লেখা থাকবে। সাদার উপরে যে লেখা থাকবে 144 ডিগ্রি, ওই বরাবর আমরা এটা দাগ দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে কালার করেছি বোঝানোর জন্য, আপনার কালার করার দরকার নেই। এর ভিতরে লিখবেন ম্যাটেরিয়াল 144 ডিগ্রি, এই জায়গা এইটুক। দ্বিতীয় যেখান থেকে শেষ হয়েছে ওখান থেকে আবার শুরু হবে। এরপরের আইটেমটা দেখাই, লেবারের পরে ড্রেক। লেবারটা তো বলা হয়নি, লেবার কত ডিগ্রি? 108 ডিগ্রি। তো যেখানে শেষ হয়েছিল ওখান থেকে আবার গণনা করলাম সাদা ভাষায়। প্রথমে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 130 আর 40-এর কাছাকাছি না, 108 পর্যন্তই তো বলেছে, 38 না। তাহলে 108 পর্যন্ত আমি এখানে থেমে গেছি, এই জায়গা 108 ডিগ্রি। তারপরে 36 ডিগ্রি, এরপরে 54 ডিগ্রি, এরপরে 18 ডিগ্রি। আচ্ছা স্যার, 36 ডিগ্রি এগুলো নেওয়ার জন্য স্যার মানে চাঁদাটা স্যার কিভাবে বসাবো? এরপরের আইটেমটা দেখেন, যেখানে শেষ স্যার হয়েছে। এখানে হ্যাঁ বলেন। স্যার এখানে 36 ডিগ্রি স্যার নেওয়ার জন্য মানে চাঁদাটা স্যার কিভাবে বসাবো? ও, প্রথমে যেখানে লেবার আপনার শেষ হলো ওখান থেকে এবার চাঁদা এদিকে বসাবেন। বসানোর পরে দেখবেন কি 10, 20, 30, 40, এই যে 30 আছে, 35-এর 100 তো একটু উপরে গেলে 36 হবে। 35-এর ওখানে কিন্তু একটা ফোঁটা দাগ দেওয়া আছে, তো 100 তো একটু উপরে গেলে 36 হয়ে গেল। আবার 36 যেখানে শেষ হয়েছে ওখান থেকে আবার আপনি গণনা শুরু করবেন। 10, 20, 30, 40, 50, 50-এর পরে 55 একটা দাগ আছে, 55 দাগের 100 তো কম, 54। আর যেখানে শেষ হলো 54, ওইখান থেকে আবার এই যে অবশিষ্ট জায়গা এইটুকু হচ্ছে আমাদের 18 ডিগ্রি, লাস্ট 18 ডিগ্রি। এই ডিগ্রিগুলো যোগ করলে কিন্তু 360 ডিগ্রি মিলতে হবে। লাগি হ্যাঁ স্যার, পারবে? বুঝছি স্যার। পারবে তাহলে? হ্যাঁ স্যার, পারবো। ইনশাল্লাহ। এখন আসি। স্যার হ্যাঁ বলেন। স্যার অনেক সময় ডিগ্রি পরিমাপ করতে চাইলে স্যার দশমিকে চলে আসে, এক্ষেত্রে স্যার কি করবো? মানে মাপটাই যদি দশমিকে আসে, মানে 144 দশমিক কিছু আসলো, তখনও কি স্যার 360 ডিগ্রি মিলাই দিতে হবে? হ্যাঁ, অন্য আরেকটা কম বেশি কইরা? ওই দশমিকগুলো পয়েন্টের 5-এর উপরে আসলে 1 বাড়ায় নেবেন, আর 0.5 হয়ে গেলে, 5-এর কম হলে 1 ফেলে, মানে বাড়তিগুলো ফেলে দিবেন। তাহলে দেখবেন কি 360 ডিগ্রি মিলে যাবে। ঠিক আছে। আচ্ছা স্যার। আর এরপরে আমরা এখানে 360 ডিগ্রি তো ওই যে গ্রাফে দেখাই দিব। তো জি স্যার। এরকমই মনে করেন ইমেল অনেকগুলো অন্য অঙ্ক দিল। আচ্ছা, 40,000-এর জায়গায় 4 লাখ টাকা দিল, 30,000 জায়গায় 3 লাখ টাকা, ফিগার চেঞ্জ করলো, কিন্তু ডিগ্রি তো 360 ডিগ্রি হবে লাস্ট, নাকি? জি স্যার, যোগফল 360 ডিগ্রি হবে। এগুলো হ্যাঁ। স্যার আগে আমরা ইয়াতে করতাম, ওই যে ম্যাথে করতাম তো জি স্যার। জি জি, হ্যাঁ। স্কুলেই তো ছিল হুম। পরিসংখ্যান অধ্যায়। হ্যাঁ, এইটাও পরিসংখ্যানের একটা অংশ আপনাদের ম্যাথে ছিল। এই যে। হ্যাঁ হ্যাঁ। তো যাক, আমরা পাই চার্ট এখন নিচে আরও আছে, আমি এইটা দেখানোর পরে আর দেখাচ্ছি না, নিচে অনেকগুলো আছে পাই চার্ট। তো পাই চার্ট ইনশাল্লাহ পারবো আশা করি সবাই। এরপরেরটা আইটেম দেখি, 6টা আইটেম তো, তার মধ্যে এবার হিস্টোগ্রাম দেখাবো। হিস্টোগ্রাম হলো আয়তলেখ। আয়তলেখ মনে করেন বিল্ডিং, তো এর পাশাপাশি একটা দুটো বিল্ডিং, কেউ কোনো বিল্ডিং উঁচু, কেউ কেউ আছে 2 তলা করেছে, কেউ 5 তলা করেছে, কেউ 10 তলা করেছে, এরকম। তো পাশাপাশি গায়ে লেগে থাকবে আয়তলেখ। আর বার ডায়াগ্রাম হলো দণ্ডচিত্র। আবাসিক এলাকা যেমন ফাঁকা ফাঁকা করে বিল্ডিং বানাতে হয়, তো বিল্ডিংই হবে কিন্তু ফাঁকা ফাঁকা থাকবে, শহীদ মিনারের মতো মাঝে ফাঁকা থাকতে হবে। বার ডায়াগ্রাম, দণ্ডচিত্র। ফ্রম দ্য ফলোইং ডাটা, ক্লাস ইন্টারভেল 0 থেকে 10, 20, 30, 40, 50 পর্যন্ত দেওয়া আছে। আর ফ্রিকোয়েন্সি 2, 4, 6, 8 এইভাবে দেওয়া হয়েছে। এখন আসি, একটা গ্রাফ নিতে হবে। এবার কিন্তু আর গ্রাফ ছাড়া চলবে না। গ্রাফে
5টা ঘর পর পর একটা করে মোটা দাগ দেওয়া থাকে। তাই 5 ঘরের মান আমরা ক্লাস ইন্টারভেল দেখলাম 10 আছে তাই 10 ধরে নিয়েছি, আর 20 আছে 20 ধরেছি, 30 ধরেছি, 40 ধরেছি, 50 ধরেছি। এখন আমরা মানগুলো এই পাশে বসাবো বলে একটু ফ্রিকোয়েন্সি দেখা নিয়ে আসি। 2 4 6 8 4 সব থেকে এখানে বড় মান দেখলাম 30 থেকে 40-এর মধ্যে 8। যদি এই যে প্রথম এরিয়ায় একটা বিল্ডিং হয় তাই এটা 2 তলা বিল্ডিং, 4 তলা, 6 তলা, 8 তলা, 4 তলা, পাশাপাশি হিস্টোগ্রামগুলো লেগে থাকবে। তো আমরা শুরু করলাম। প্রথম বিল্ডিংটার উচ্চতা 2 তলা, এরপরে গা ঘেঁষে আরেকটা বিল্ডিং হয়েছে, এটার উচ্চতা 4 তলা, এর গা ঘেঁষে আরেকটা বিল্ডিং হয়েছে, এটা 6 তলা, আর এরপরে 8 তলা, এরপরে 4 তলা। এই তো স্যার এখানের মধ্যে মান আছে স্যার 2, আপনি নিছেন যে স্যার এখানে মানে ঘরগুলো মানে আরো বাড়াই নিছেন, মানে 1টা 2টা 3টা 4টা করে নিছেন, 4টা একটার মধ্যে 5টা, মানে এটা তো স্যার বুঝি নাই। 5টা কেন? এটা একক হিসেবে ওই যে দেখো উপরে লেখাই আছে, ও স্যার ধইরা নিছে আর কি যে এক ঘর সমান 2 ইউনিট। হ্যাঁ, দেখেন লাইজু, আমরা এটা স্কেল, আপনি যা যা ধরবেন সেটা আবার লিখে দিবেন। যেমন আমি নিচেই লিখেছিলাম যখন 5 ঘর পর পর একটা মোটা থাকতো, 5 ঘরের মান 10। আচ্ছা, 5 ঘরের মান যদি 10 হয়, এক ঘরের মান 2, তাই লিখেছি OX এক্সিস 1 স্কোয়ার, এক বর্গ ঘর সমান 2 ইউনিট, 2 একক। তাই 5 ঘর সমান 10 একক। এখানে 5 ঘর পর পর দাগ আছে না লাইজু? হ্যাঁ স্যার। তাহলে 10 ব্যবধান আছে, কিন্তু 10 20 30 40 50 এরকম। তাই আমরা লিখেছি প্রতি ছোট ছোট বর্গঘর, এই যে ছোট দেখা যাচ্ছে, এই বর্গঘরের মান 1 ধরেছি, এই 2 ধরেছি, 1 স্কোয়ার সমান 2 বর্গঘর। আর এই পাশে বার পাশে 5 ঘরের মান 2 ধরেছি, তার মানে 1 ঘরের মান 0.20। তো 0.20 আর আমি না লিখে একটা কাজ করলাম, সরাসরি লিখে দিলাম যে 5 ঘরের মান 2। হ্যাঁ, যে এক ঘরের ছোট্ট একটা ঘরের মান যে 0.20, এরকম 5টা ঘরের মান কত হয়েছে? 0.40 হয়েছে, 0.40। 5টা ঘরের মান তাহলে 2 হয়েছে। তার উপরে লিখেছি OY এক্সিস 5 স্কোয়ার, ছোট 5টা স্কোয়ার বর্গঘর সমান 2 ইউনিট। 2 4 6 8 এইভাবে চলবে, বুঝলেন? আচ্ছা স্যার, মানে 5 ঘর মানে 5 স্কোয়ার সমান 2 ইউনিটস, মানে হ্যাঁ, 2 5টা ঘর মানে হচ্ছে 2টা, এরকম করে 5টা নিছেন। ঘরের মান 2, এরকম ভাবে আচ্ছা, লিখেছি আচ্ছা, যে বুঝছি, 5 স্কোয়ার সমান 2। হ্যাঁ স্যার বুঝছি স্যার। আচ্ছা, এরপরে আসেন, মানে আমরা যা ধরবো তাই লিখে দেবো, কেন ওটা বুঝে নেবে স্যার। ও আরেকটা আছে বার ডায়াগ্রাম। বার ডায়াগ্রাম একটু ফাঁকা ফাঁকা থাকবে। ওই একই চিত্র, মনে করেন আপনি শহরে একটা বাড়ি করবেন, তো একটা প্লট ক্রয় করলেন, আপনার এরিয়ার 2.5 ফিট জায়গা, 2 পাশে 5 ফিট ছেড়ে দিতে হবে। এখান থেকে 2.5 ফিট, এই পাশে 2.5 ফিট ছেড়ে দিয়ে তাই দেয়াল শুরু করতে হবে। আমরা পাশের যে প্লটটা, উনিও ফ্ল্যাট বানানোর সময় উনিও 2.5 ফিট ছেড়ে দিয়েছে, দিলে এই মাঝে সীমানা এরিয়া 2.5 ফিট 2.5 ফিট মানে 5 ফিট জায়গা ফাঁকা থাকবে, এই পাশে 5 ফিট জায়গা ফাঁকা থাকবে, তাহলে আবাসিক এরিয়াটা বসবাসযোগ্য থাকবে। তো এখন দণ্ডচিত্র হচ্ছে বার ডায়াগ্রাম, একটু ফাঁকা থাকে। একই অঙ্ক একইভাবে করতে হয়, কিন্তু এই ফাঁকা টুক রাখলে দণ্ড হয়ে যায় বার ডায়াগ্রাম, আর ফাঁকা না রাখলে হিস্টোগ্রাম হয়ে যায়। এইটুক ডিফারেন্স ছাড়া কোনো ডিফারেন্স নেই সেখানে, বুঝতে পারছে? ওই লেখালেখি সব কিন্তু একই আছে। নেক্সট, ড্র এ ফ্রিকোয়েন্সি পলিগন ফ্রম দ্য ফলোইং ডাটা। আর ফ্রিকোয়েন্সি পলিগন আর ফ্রিকোয়েন্সি কার্ভ, এই দুটো আবার দেখতে একই রকম। আমরা 3 নম্বরে চলে আসলাম। ড্র এ ফ্রিকোয়েন্সি পলিগন ফ্রম দ্য ফলোইং ডাটা। যে তথ্য দেওয়া হয়েছে 0 থেকে 10 20 30 40 50, আর ওই যে গণসংখ্যা ওইগুলোই দেওয়া হয়েছে।
এখন ফ্রিকোয়েন্সি পলিগন আছে প্রথম শ্রেণী যেটা 0 থেকে 10 এর মিডিল পয়েন্টে 2 বরাবর উঠতে হবে। তো এখানে 0 থেকে 10 এর মিডিল পয়েন্ট এই উপর দিকে চলে গেলাম, যে এই যে 2 বরাবর এখানে একটা বিন্দু, এই বিন্দু দেওয়া হলো ফুটা। তারপরে 10 থেকে 20 এর উচ্চতা হলো 4, 10 থেকে 20 এর উচ্চতা হলো এই 4, 20 থেকে 30 এর উচ্চতা হলো 60, 30 থেকে 40 এর উচ্চতা হলো 80, এখানে সরি 20 থেকে 30 এর উচ্চতা হয়েছে 6, তারপরটা হয়েছে 8, তারপরটা হয়েছে 4, এবার নিচে নেমে আসছে, তাই না? এখন আসুন, ফ্রিকোয়েন্সি পলিগন বললে এই যে ছেদ করেছিলাম যেখান থেকে শুরু হয়েছিল ওখান থেকে একটু নিচেই সোজা কোনায় দাগ দিয়ে নিয়ে চলে যাবেন, ওখানে ছেদ হবে, ছেদ বিন্দু। ছেদ হলে ফ্রিকোয়েন্সি পলিগন। আর কার্ভের এই ছেদ হয় না, এখানে সংযোগ হয় না। কার্ভ হলে সংযোগ হয় না, আর পলিগন বললে সংযোগ করে দিতে হয়। যেমন এখানে বলছে ড্র এ হিস্টোগ্রাম এ ফ্রিকোয়েন্সি পলিগন অ্যান্ড ফ্রিকোয়েন্সি কার্ভ। কার্ভও আছে, ফ্রিকোয়েন্সি পলিগন আছে, আবার হিস্টোগ্রাম আছে। হিস্টোগ্রামের সাথে একই ঘরে পলিগন এবং কার্ভ দেখানো যায়, তবে পলিগন আর কার্ভ এক চিত্রের মধ্যে দেখানো যায় না, কার্ভটা আলাদা চিত্র দেখাতে হয়। হিস্টোগ্রামের সাথে ফ্রিকোয়েন্সি পলিগন একসাথে দেখাচ্ছি, দেখেন এটা হলো হিস্টোগ্রাম। এই হিস্টোগ্রাম গায়ে গায়ে লেগে থাকে। আর প্রথম যে শ্রেণী, এই শ্রেণীর মিডিল পয়েন্ট আছে এটা, এই মিডিল পয়েন্ট, এই মিডিল পয়েন্ট, এই মিডিল পয়েন্ট সব দাগ দিয়ে দিলাম। তাহলে আমরা নিচে সংযোগ করে দিলাম, এই বিন্দুগুলো যোগ করে নিচে সংযোগ করে দিলে ফ্রিকোয়েন্সি পলিগন। আর সেই হিস্টোগ্রামের মধ্যে একইভাবে চিত্র অঙ্কন করলাম। এই যে একটা বিন্দু, দ্বিতীয় শ্রেণীর একটা বিন্দু, মিডিলে সব মিডিলে একটা করে বিন্দু বলতেছে, এই বিন্দুগুলো আমরা আবার খালি হাতে আলতোভাবে যোগ করতে হবে। আর নিচেই সংযোগ করা যাবে না, নিচে সংযোগ করলে পলিগন হবে, সংযোগ না করলে কার্ভ হবে। তাহলে কার্ভ এবং পলিগনের ভিতরে পার্থক্য বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, বুঝছি আমরা স্যার। 4টা শিখেছি, হিস্টোগ্রাম আর বার ডায়াগ্রাম। এর পার্থক্য দেখাইছি যে এখানে মাঝে ফাঁকা থাকবে। আর ফ্রিকোয়েন্সি কার্ভ এবং ফ্রিকোয়েন্সি পলিগন, পলিগনটা নিচে সংযোগ হয়, কার্ভের নিচে সংযোগ হয় না। এর পার্থক্য বুঝতে পারছি। এই 4টা, আর ওইদিকে শিখলাম পাই চার্ট 5টা। 6টার ভিতরে 5টা টেবিল শেখা শেষ। আর একটা বাকি আছে, অজীব কার্ভ। ড্র এ লেস দ্যান অজীব, লেস দ্যান অজীব দেখাতে হবে। অ্যান্ড ডিটারমাইন দ্য নাম্বার অফ কোম্পানি গেটিং প্রফিট বিটুইন 45 কোটি থেকে 75 কোটি যে সমস্ত কোম্পানি আয় করে তাদের সংখ্যা দেখাও। 10 থেকে 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 পর্যন্ত, অনেক ক্লাস ইন্টারভেল, 10টা। আবার গণসংখ্যাও দেওয়া আছে 8, 12, 20, 24, 15, 10, 7, 3, 1। তাহলে আমরা অজীবের জন্য এটা গ্রাফ নেওয়া শুরু করলাম। গ্রাফের আগে একটা পাই টেবিল তৈরি করতে হবে। এই টেবিলটা অজীবের টেবিল, পাই টেবিল না। ক্লাস ইন্টারভেল লিখতে হবে। এবার ক্লাস ইন্টারভেল পরে ফ্রিকোয়েন্সি লিখতে হবে। ফ্রিকোয়েন্সি যা দেওয়া ছিল প্রশ্ন দেখে দেখে লিখেছি। প্রথম শ্রেণীতে ছিল 8, তারপরে 12, 20, 24, 15, 10, 7, 3, 1। অজীব করতে গেলে এগুলো ক্রমে ক্রমে যোগ করতে হয়, আস্তে আস্তে বাড়বে। যেমন 8 আর 12 যোগফল হয়েছে 20। আচ্ছা, 20-এর সাথে 20 যোগ করলে হবে 40, 40-এর সাথে 24 হবে 64, 64-র সাথে 15 যোগ করলে হবে 79, 79-এর সাথে 10 89, আর 7 96, আর 3 99, আর 1 100। তার মানে আমাদের অজীবের উচ্চতা সর্বোচ্চ হবে 100। 100 পর্যন্ত মান নিয়ে গ্রাফটা লিখতে হবে স্কেলে। আর ক্লাস ইন্টারভেল 10 থেকে শুরু হয়েছে, 100 পর্যন্ত শেষ।
তো নিচেই 0 থেকে 10 পর্যন্ত ব্রোকারেজ করে রাখছি, কোনো মান দেওয়া ছিল না। তারপরে শ্রেণী শুরু হয়েছে 10 থেকে 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 পর্যন্ত। গ্রাফ কি সবাই দেখতে পায়? লাইজু দেখেন তো, দেখা যায়? হ্যাঁ স্যার দেখতেছি স্যার। একটু বড় করে দিছি। দৌড়াদৌড়ি করতেছে। হ্যাঁ, এবার গ্রাফে অজীবের নিয়ম হলো প্রথম শ্রেণীর শেষ সীমানার উপরে প্রথম ফুটাটা বসানো হবে। তো প্রথম যে আমি বিন্দুটা বসাবো, কোন জায়গায় বসাবো? এই প্রথম শ্রেণীর শেষ সীমানা 20, ঠিক 20 বরাবর 8 বসবে। তারপরে 30 বরাবর 20 বসবে। তারপরে 40 বরাবর 40 বসবে। তাই আসলাম এখানে প্রথম শ্রেণীর শেষ সীমানা 20, 20 বরাবর এখানে 8, এদিক এক ঘরের মান 2, তাহলে কত হয়? 8 হয় না? 9 এদিক উপরে আসলে 10 হতো, আর এক ঘর নিচে আছে 8। 30 বরাবর 40, এই 20, 30 বরাবর 20, আর 40 বরাবর 40, 50 বরাবর কত? 40-এর পরে কত ছিল দেখলাম? এই উপরে 64, 79, 89, তাহলে 64, এই যে 64, 60-এর 2 ঘর উপরে 79, 96, 99, 100। স্যার অজিভ কার্ভের নিচে কি মিলাই দিতে হবে? হ্যাঁ, অজীব কার্ভের নিচেই মিলাই দিতে হবে এরকম না, মানে এটা আস্তে আস্তে তো উপরে উঠবে, এই বিন্দুটা প্রথমে আস্তে আস্তে যে উপরের দিকে উঠলো, এটা আলতো হবে, হাত দিয়ে আস্তে আস্তে যোগ করবে যাতে কোনা কোনা না হয়। সুন্দর একটা পেন্সিল নিয়ে এরকমভাবে যোগ করে এই যে মিশে গেছে। এখন বলছি এর মধ্যে দেখাও যে 45 কোটি থেকে 75 কোটি কতটা কোম্পানি লাভ করে থাকে। এখন 45 তো এই যে 50 আর 40-এর মিডিলে, এইটা আমি উপরের দিকে নিয়ে চলে গেলাম, এখানে সেট করলো, ওখান থেকে ও ওয়াই এক্সিসে ধাবিত হলো। এখন দেখলাম যে 50 আর এক ঘর উপরে 52, তারও হাফ ঘর উপরে 53, তো 53 এখানে মিশেছে। আর 75, 70 থেকে 80, 70 থেকে 80 এর মিডিল আছে 75, এই মিডিল পয়েন্টটা উপরের দিকে আসলাম, দেখি সেট করেছে অজীবের এখানে, এখান থেকে ও ওয়াই এক্সিসে আমরা ধাবিত হয়েছি। তো সেখানে মিলেছে কোথায় দেখেন? 90 আর এক ঘর, 90 এক ঘরের মান তো 2, তো 90 আর 2 92, আরও হাফ ঘর উপরে, তো 93। 93 থেকে 53 বাদ দিলে 40টি কোম্পানি থাকে। তার মানে আমরা তৈরি করে দেখালাম 45 কোটি থেকে 75 কোটি আয় করে এরকম 40টি কোম্পানি। এই 40টি কোম্পানি এর মধ্যে আছে। স্যার এটা বুঝি নাই স্যার, আর একটু মানে 45 থেকে মানে 75 কোটিটা স্যার একটু বুঝাই দিবেন? হ্যাঁ, অবশ্যই কি নিচেই তো আমাদের টাকা দেওয়া রয়েছে 45 কোটি থেকে 75 কোটি, এই 40 কোটি, এই 50 কোটি, এর মিডিলে আছে 45 কোটি। তা 45 উপরের দিকে চলে গেলাম, এবার সেট করে দেখি কোথায় সেট করে অজীবের সাথে, এখানে না, এই যে দাগের এখানে সেট করেছে, এখান থেকে আবার এদিকে চলে আসেন, এই সেট বিন্দুতে 53 হয়েছে। আবার 75 এই মিডিলে, ঠিক 80 আর 70-এর মিডিলে 75, তো এই বরাবর চলে আসলো উপরের দিকে এখানে আসলো। স্যার এখানে 53 আর 93 এর মধ্যে স্যার কেন আসছে? হ্যাঁ, এবার আসেন ওইটা তো এখানে, 45। এই যে দাগটা আছে না, দাগটা কোথায় মিলেছে? 90 আর 2, 92, আর হাফ ঘর মানে তো 1, হাফ ঘরের মান না 1, কত হয় তাহলে? হ্যাঁ স্যার। 93 হয়, উপরে 93 হয়, তাহলে নিচে আসেন 50 আর এক ঘরের মান 2, তাহলে 52, আরও হাফ ঘরের মান 1, তাহলে 53। 93 মাইনাস 53, রেঞ্জ কত এইটুকু আচ্ছা জায়গার স্যার, মধ্যে? মানে হ্যাঁ, নিচে থেকে উঠতে মানে যে দাগের মধ্যে পড়বো ওইটার মধ্যে হুম, সমান করতে হবে। ওইটার সমান কত মান আছে তাই বের করতে হবে। আচ্ছা আচ্ছা স্যার, বুঝতেছি। আচ্ছা, এখন আমাদের এখানে দেখা গেছে 40টি কোম্পানি আছে যারা 45 থেকে 75 কোটি আয় করে থাকে। এখানে 40টি কোম্পানি আছে, সেটা লিখে দিছি, 40টি কোম্পানি, ঠিক? এই তো অঙ্ক। তো কয়টা গ্রাফ শিখলাম লাইজো? 6টা। স্যার 6টা। এটা পাই চার্ট, তারপরে হিস্টোগ্রাম, বার ডায়াগ্রাম, এরপরে ফ্রিকোয়েন্সি পলিগন, ফ্রিকোয়েন্সি কার্ভ, লাস্টে অজীব কার্ভ, লেস দ্যান অজীব, মোর দ্যান অজীব। এই
এই 6টা গ্রাফ এখনই এই মুহূর্তে গ্রাফে উঠাতে হবে এবং প্র্যাকটিস করতে হবে।